হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ে যে তোমার বায়ুমণ্ডল বলে যেটা আছে, সেখানে বায়ুমণ্ডলের তোমার বায়ুর চাপ, বলয় এবং বায়ু প্রবাহ এটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই বায়ু চাপ, বলয় এবং বায়ু প্রবাহ সম্পর্কে যে সমস্ত ছোট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে, একটার পর একটা প্রশ্নগুলো কীভাবে করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এগুলো সবই আমি আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, বায়ুচাপ, বলয় এবং বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের করতে হবে পরপর, সেটা আমি লিখে রেখেছি এবং এগুলো পরপর আমরা আলোচনা করে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, যেটা আমাদেরকে জানতে হবে যে বায়ু চাপ বলতে কী বোঝো। তাহলে বায়ু চাপ, বলয় বোঝার আগে আমাদের বায়ু চাপ জিনিসটা কী, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে চাপ মানে কি? কোনো একটা জিনিসের উপরে যখন আমরা প্রেসার দিই বা চাপ দিই বা আমরা ভর দিই, তখনই কিন্তু সেটার চাপ অনুভূত হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি যে বায়ুর ওজন আছে, ঠিক সেই রকম বায়ুর যেহেতু ওজন আছে, তাই এখান থেকে কিন্তু আমরা বায়ুর চাপ সম্পর্কে একটা ধারণা পেতে পারি যে সত্যি সত্যি তোমার যেটা তোমার বায়ু যে ওজন আছে, সেই ওজন যখন আমাদের উপর প্রয়োগ করে, তখনই সেখান থেকে আমরা বায়ু চাপ পেতে পারি। তাহলে দেখো, বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলি অবিরাম সংঘর্ষে সমুদ্রপৃষ্ঠের প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করে তা হলো বায়ুচাপ। বুঝতে পেরেছো? তাহলে বায়ুর যে চাপ দেয় সেটা হচ্ছে তোমার বায়ুচাপ। এরপরে কি আছে দেখো, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? তাহলে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে তোমার ব্যারোমিটার। এরপর হচ্ছে বায়ুর চাপ মাপার একক কি? একক হচ্ছে তোমার মিলিবার। বুঝতে পেরেছো? তাহলে যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এবং চাপ মাপার একক যেটা, সেটা হচ্ছে তোমার মিলিবার। এরপর দেখো আছে বায়ু চাপের সঙ্গে সম্পর্ক রেখে উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে অল্টিমিটার। বুঝতে পারছো? অর্থাৎ এটা কি বলতো, তোমার উচ্চতা তো সাধারণত কিলোমিটার, মিটার এগুলোতে তোমার মাপা হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তো এই যে তোমার উচ্চতার যে তোমার ইউনিটটা, সেটা অল্টিমিটারের সাহায্যে মাপা হয়। অর্থাৎ বায়ুর চাপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার তোমার পার্থক্যটা, উচ্চতার পার্থক্যটা কিন্তু এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। এটা দেখো, বিমান এবং যারা পর্বত আরোহণ করে তারা কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করে। বুঝতে পেরেছ? এরপর দেখো আছে আমরা বায়ু চাপ অনুভব করি না কেন। তাহলে দেখো, বায়ু কিন্তু আমাদের উপরে অনবরত চাপ দিচ্ছে, অল্প চাপ নয়, প্রচুর চাপ দেয়। তো আমরা এই চাপটা কিন্তু অনুভব করতে পারছি না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো, আমাদের শরীরের অভ্যন্তরের চাপ এবং বাইরের চাপ এই দুটো কিন্তু সমান, যার জন্য কিন্তু এটা আমরা অনুভব করি না। দেখো কি বলছে, কেন করি না? বলছে বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে যে জীবের শরীরের অভ্যন্তরীণ চাপ এবং বাইরের বায়ুমণ্ডলের চাপ সমান। ঠিক আছে, এই জন্য একটি চাপ অপর চাপকে কার্যকর হতে দেয় না, ফলে আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না। বুঝতে পেরেছো? তাহলে আমরা যে ধরো তোমার শরীরের অভ্যন্তরীণ চাপ এবং বায়ুমণ্ডলের বাইরের চাপ এই দুটো যেহেতু ব্যালেন্স অবস্থায় আছে, তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না। যখন এটা ইমব্যালেন্স হয়ে যায়, তখনই আমাদের হাই প্রেশার হয়, লো প্রেশার হয়, যেটা আমরা ডাক্তারদের কাছে আমরা ধরো বুঝতে যাই বা দেখতে যাই যে আমাদের হাই প্রেশার হচ্ছে কেন, লো প্রেশার হচ্ছে কেন। তাহলে সেটা কিন্তু এই বায়ু চাপ, যখনই ব্যালেন্সটা তোমার নষ্ট হয়ে যাবে, যদি বায়ুমণ্ডলের চাপের থেকে তোমার শরীরের অভ্যন্তরের চাপটা কমে যায়, তখন লো প্রেশার, আবার যদি বেড়ে যায় তখন সেটা হচ্ছে হাই প্রেশার। বুঝতে পেরেছো? আর এই প্রেশারটা মেনটেন করার জন্যই যখন আমাদের চন্দ্র অভিযানে যায়, তখন দেখবে একটা স্পেস স্যুট পরে যায়, তাই না? তাহলে এই যে স্পেস স্যুটটা পরে যায়, কেন যায়? তার কারণ হচ্ছে এই যে বায়ুমণ্ডলের, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যখন চাঁদের বায়ুমণ্ডলে যাবে, তখন ওখানে কিন্তু বায়ু সেভাবে চাপ দেবে না। তাহলে যখনই চাপ দেবে না, তখন কি হবে? এই চামড়া ফেটে শরীর থেকে রক্ত বেরোতে শুরু করবে। তার কারণ কি? তার কারণ শরীরের অভ্যন্তরে যে চাপটা আছে, সেই চাপটা কিন্তু বাইরে বেরোনোর চেষ্টা করবে এবং ইমব্যালেন্স অবস্থায় সে চাঁদের মাটিতে পড়ে যাবে এবং এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটবে। তাই যেহেতু এরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য কি করা হয়, এই বায়ুমণ্ডলের প্রমাণ যে চাপ পৃথিবীর, সেই চাপটাকে ব্যালেন্স অবস্থায় কিন্তু ওখানে ওই স্পেস স্যুটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তাহলে এটা দেখো তোমরা, আমরা এই জন্য অনুভব করতে পারি না। এরপরে প্রশ্ন কি আছে দেখো, বলছে বায়ু চাপের গুরুত্ব লেখো। তাহলে আমরা দেখো, এই যে বায়ু চাপ যেটা আছে, এটা যদি না থাকতো, তাহলে আমাদের কি কি হতো, অর্থাৎ এই যে বায়ুচাপের গুরুত্ব কি কি। তাহলে প্রথম গুরুত্ব কি আছে দেখো, হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণে এই বায়ু প্রবাহ হয়। অর্থাৎ যেমন আমাদের এক জায়গা থেকে অন্য জায়গাতে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। উচ্চচাপ মানে শীতল স্থান, আর নিম্নচাপ মানে হচ্ছে উষ্ণ স্থান, অর্থাৎ শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে বায়ু প্রবাহিত হয়। এরপর দেখো, বায়ুচাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন ঘটে।
তারপর 3 নম্বর আছে গভীর নিম্নচাপ এবং উচ্চচাপ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে, যেমন ঝড়, বৃষ্টি, তুষার ঝড় ইত্যাদি। আর কি আছে, আবহাওয়া মানচিত্রে বায়ুচাপের বন্টন ও প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। অর্থাৎ আমাদের যে ওয়েদার ফোরকাস্টিং সেটা কিন্তু বায়ুচাপের উপর নির্ভর করে কিন্তু দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো কি আছে, যেটা হচ্ছে তোমার বায়ুচাপের গুরুত্ব হলো। এরপর দেখো উচ্চচাপ এবং নিম্নচাপ কাকে বলে। তাহলে আমি দেখো কিছুক্ষণ আগেই তোমাদের উচ্চচাপ এবং নিম্নচাপটা বললাম, যে আমরা ডাক্তারের কাছে যাই, হ্যাঁ, প্রেসার বেশি বা কমের জন্য। তাহলে এবার দেখো বায়ুমণ্ডলের উচ্চচাপ নিম্নচাপ, এটা কিন্তু আমাদের শরীরের উচ্চচাপ নিম্নচাপ, হাই প্রেসার লো প্রেসার বললাম। এবার বায়ুমণ্ডলের উচ্চচাপ নিম্নচাপ কি বলছে, বলছে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা 1013.25 মিলিবার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এইটা কিন্তু হচ্ছে তোমার একেবারে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ এবং সর্বোচ্চ বায়ুচাপ, এর থেকে বেশি বায়ুচাপ কিন্তু হবে না। তার কারণ ধরো সমুদ্রপৃষ্ঠ হচ্ছে পৃথিবীর সব থেকে নিচের অংশ এবং 10,000 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে তোমার বায়ুমণ্ডল আছে, এবং আমরা যত উপরের দিকে যাব তত কি হবে, বায়ুমণ্ডলের চাপটা কমবে এবং সব থেকে বেশি বায়ুচাপ কিন্তু সমুদ্রপৃষ্ঠে থাকবে। তাহলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত, সেটা উত্তর হবে তোমার 1013.25 মিলিবার। এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে স্থির, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা কিন্তু প্রশ্ন হিসাবে আসে। তাহলে এবার উচ্চচাপ কি বলছে, যখনই এই 1013.25 বেশি হবে তখন সেটা হবে উচ্চচাপ। দেখো কি আছে, মিলিবারের বেশি হলে তা হলো উচ্চচাপ, এবং 1013.25 মিলিবারের কম হলে তা হলো নিম্নচাপ। তবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চচাপ ও নিম্নচাপ নির্ণয়ের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। পাশাপাশি দুটি অঞ্চলে যেখানে বায়ুচাপ বেশি সেটি উচ্চচাপ এবং যেখানে কম সেটি হচ্ছে নিম্নচাপ, মান যাই হোক। এরপর দেখো কি আছে, এটা উচ্চচাপ নিম্নচাপ। এরপর দেখো কি আছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বা পৃথিবীর প্রমাণ বায়ুচাপ, এটি পৃথিবীর সর্বাধিক বায়ুচাপ 1013.25 মিলিবার। সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ, পৃথিবীর প্রমাণ বায়ুচাপ এবং সর্বাধিক বায়ুচাপ কত, উত্তর হবে তোমার 1013.25 মিলিবার, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। এরপর দেখো আছে বায়ুচাপের তারতম্যের কারণ অথবা বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ কী কী। অর্থাৎ আমাদের এই যে তোমার বায়ুচাপটা যে তোমার কম হয় বা বেশি হয়, এগুলো কি কি কারণের জন্য হতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রক কী কী বা তারতম্যের কারণগুলি কী কী, এটা কিন্তু আমাকে এখানে বলতে হবে। তাহলে কী কী বিষয়ের উপর বায়ুচাপ নিয়ন্ত্রণ করে, তাহলে দেখো বায়ুচাপ বা বায়ু উষ্ণতা দুটো জিনিস কিন্তু তোমার ওই যাই বলো সেই একই জিনিস। তাহলে দেখো বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ, সর্বপ্রথম কি আছে দেখো, 1 নম্বর হচ্ছে উচ্চতা। অর্থাৎ আমরা জানি তোমার কি হয়, আমাদের যত উপরের দিকে যাব, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম চাপটা কিন্তু কমবে। তাহলে দেখো যে স্থান সমুদ্রতল থেকে যত বেশি উঁচুতে অবস্থিত সেখানে বায়ুচাপ তত কম হয়। সমুদ্রপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর সবচেয়ে ঘন এবং উপরের দিকে বায়ুস্তর হালকা, ফলে বায়ুর 99 ভাগ ভর ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার উচ্চতার মধ্যেই সর্বাধিক দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুচাপ প্রায় 1 ডিগ্রি বা 34 মিলিবার হ্রাস পায়। এই কারণে উঁচু পার্বত্য অঞ্চলে আরোহণের সময় আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এর জন্য নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম এবং মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি। যেহেতু তোমার পৃথিবী অভিগত গোলক, তাহলে তোমার নিরক্ষীয় অঞ্চলে তোমার বায়ুমণ্ডলের তোমার যে ঘনত্বটা বা তোমার কভারেজ এরিয়াটা সেটা কম, যার জন্য কম হচ্ছে, এবং মেরু অঞ্চলে তোমার বেশি, যার জন্য সেখানে বেশি হয়। এরপর 2 নম্বর আছে দেখো কি, উষ্ণতা। তাহলে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, বুঝতে পেরেছো। তার কারণটা কি বলতো, তার কারণ হচ্ছে কোনো একটা জিনিস যখন উষ্ণ হয় তখন কিন্তু আয়তনে সেটা বেড়ে যায়, অর্থাৎ বায়ুটা বেড়ে যাচ্ছে, তাহলে ঘনত্বটা কমে যাচ্ছে, ফলে কী হচ্ছে, তোমার সম্পর্কটা ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে দেখো বায়ু উষ্ণ হলে হালকা ও প্রসারিত হয়, যার ফলে বায়ুর চাপ কমে। এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে বায়ুর চাপ বাড়ে। এই কারণে শীতল বায়ুর চাপ বেশি। পৃথিবীর বিভিন্ন স্থানে এবং বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পার্থক্য ঘটে বলে বায়ুচাপের তারতম্য ঘটে। এরপর দেখা আছে পৃথিবীর আবর্তন গতি। তাহলে আবর্তন গতি সব থেকে বেশি কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। তার জন্য ওখানে নিরক্ষীয় অঞ্চলে তোমার বায়ুচাপ কম হবে, কেননা বিচ্ছুরণ বেশি ঘটবে বা ছিটকে যাবে বেশি। তা দেখো পৃথিবীর আবর্তন গতির প্রভাবে সুমেরু এবং কুমেরু বৃত্তীয় অঞ্চলে থেকে বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এর ফলে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে বায়ুতে নিম্নচাপ সৃষ্টি হয়। আবার নিরক্ষীয় অঞ্চলে বাতাস আবর্তন গতির প্রভাবে ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ এবং ক্রান্তীয় অঞ্চলে বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়। এরপর দেখো আছে জলীয় বাষ্পের উপস্থিতি। তাহলে জলীয় বাষ্প যদি বেশি থাকে তখন বায়ুর নিম্নচাপ হয়, বুঝতে পেরেছো, কেননা বায়ুর ঘনত্বটা কমে যায়।
তাহলে এটাও কিন্তু সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক, অর্থাৎ বেশি হলে বায়ুচাপ কম হবে, কম হলে বায়ুচাপ বেশি হবে। তাহলে জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা এবং চাপ কম হয়। অপরদিকে শুষ্ক বায়ু ভারী বলে এর চাপ বেশি হয়। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে বলে বায়ুচাপ কিন্তু কম হয়। এরপর কি আছে, স্থলভাগ এবং জলভাগের বন্টন। এটা কি বলছে, গ্রীষ্মকালে স্থলভাগের তুলনায় জলভাগ অপেক্ষাকৃত দ্রুত উত্তপ্ত এবং শীতল হয় বলে বায়ুর চাপ দ্রুত পরিবর্তন হয়। অন্যদিকে শীতকালে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় বলে স্থলভাগে উচ্চচাপ এবং জলভাগে নিম্নচাপ দেখা যায়। এই দেখো এই সমস্ত কারণ, অর্থাৎ 6টা নিয়ন্ত্রকের কথা বলা হলো, এবং এইগুলোর সঙ্গে সঙ্গে চেষ্টা করবে ছোট ছোট ছবি দেওয়ার জন্য। এই যে ছবিগুলো দেওয়া আছে ছোট ছোট, এই ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা গেল তোমার নিয়ন্ত্রক। এরপর আমরা কি করব, সমচাপ রেখা কাকে বলে। তাহলে সমচাপ রেখা কোন জিনিসটাকে বলছে, তাহলে সমান চাপযুক্ত অঞ্চলগুলিকে, বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই কিন্তু বলছে সমচাপ রেখা। তাহলে সমচাপ রেখা দেখো কি বলছে, কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যোগ করা হয় তা হলো সমচাপ রেখা। এই সমচাপ রেখার বৈশিষ্ট্য কী কী, বলছে সমচাপ রেখা মানচিত্রে প্রায় সমস্ত রেখার সমান্তরালে অবস্থান করে। সমচাপ রেখা চক্রাকার হলে তাকে কোষ, দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল হলো তাপ, দীর্ঘকায় অঞ্চল উচ্চচাপ অঞ্চল হলো রিজ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সমচাপ রেখার বৈশিষ্ট্য। এরপর দেখো কি আছে, সমচাপ রেখার পরে আছে বায়ুর চাপ ঢাল কি। তাহলে বায়ু চাপ ঢাল কোনটা, ঢাল কোনটাকে বলে, ঢাল হচ্ছে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যে তোমার উচ্চতার যে পার্থক্য সেটিকে বলছে ঢাল। আর তাহলে চাপ ঢাল কি, তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যে ঢালের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বায়ুর চাপ ঢাল। তাহলে দেখো এখানে যদি আমরা পড়তে যাই তাহলে কি আছে দেখো, বলছে সমচাপ রেখার সাথে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের পার্থক্য হলো বায়ুচাপের ঢাল বা বায়ুচাপের অবক্রম। ঠিক আছে, তাহলে এটা কি, বায়ুচাপের ঢাল প্রকাশ করা হয় মিলিবার বা দূরত্ব এককে। নেক্সট কি আছে দেখো, বায়ুর চাপ বলয় কাকে বলে, পৃথিবীতে মোট কয়টি বায়ুচাপ বলয় আছে নাম লেখো। তাহলে দেখো বায়ু চাপ বলয় কোনটাকে বলছে, আমরা চাপ ঢাল জানলাম, বায়ু চাপ জানলাম, এবারে দেখো বলছে বায়ু চাপ বলয় কি। তাহলে আমরা যদি তোমার ওই অক্ষাংশ বেসিসে দেখি যে পৃথিবীতে কিন্তু সূর্যালোক কিন্তু অক্ষাংশ বেসিসে সমান হয়, তাই না, তাহলে সেই জন্য কিন্তু বলয় আকারে চাপ অঞ্চলগুলিকে অবস্থান করছে। তাহলে চাপ বলয় কোনটাকে বলছে, দেখো পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার হওয়ার জন্য এক একটি বায়ুচাপ অঞ্চল পৃথিবী পৃষ্ঠকে এক একটি রিং বা বলয়ের মতো ঘিরে রয়েছে, একে বায়ুচাপ বলয় বলে। বায়ুচাপের তারতম্য অনুসারে পৃথিবীকে 7টি নির্দিষ্ট বায়ুচাপ অঞ্চলে ভাগ করা হয়। এর মধ্যে 4টি হচ্ছে স্থায়ী উচ্চচাপ বলয় এবং 3টি হচ্ছে তোমার নিম্নচাপ বলয়। এবারে উচ্চচাপ বলয়গুলি কী কী আছে দেখো, হচ্ছে 1 নম্বর হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, কর্কটী উচ্চচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, এবং স্থায়ী 3টি নিম্নচাপ কী কী, একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়। তাহলে এই কতগুলো কিন্তু তোমার আছে। এবার দেখো এখানে যে ছবিটা দেখো তাহলে কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারা যাবে, সব থেকে মাঝে আছে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। হ্যাঁ, এরপর দেখো কর্কটকান্তি এবং মকরকান্তি, তাহলে কর্কটী উচ্চচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়। এই সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত, তাহলে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়। তারপর আছে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে তোমরা যদি দেখো তাহলে দেখো একটা নিম্নচাপ আছে, তারপরে একটা উচ্চচাপ, তারপর একটা নিম্নচাপ, তারপর একটা উচ্চচাপ, এভাবে তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। আর রেখাগুলোর নাম তো আমরা জানি, এখানে যে যে তোমার অক্ষরেখাটা আছে সেটা হচ্ছে তোমার মহাবৃত্ত বা নিরক্ষরেখা, কর্কটকান্তি রেখা, সুমেরু বৃত্ত এবং সুমেরু বিন্দু। ঠিক আছে, একই রকমভাবে এইদিকে আছে। তাহলে এরকমভাবে চাপ বলয়গুলি অবস্থান করছে। এরপর দেখো বলয় আছে তাদের নাম লেখো, হয়ে গেল। এরপর দেখো বলছে চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। হ্যাঁ, অথবা পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ লেখো। তাহলে এই যে তোমার 7টি চাপ বলয়ের কথা বললাম, এই চাপ বলয়গুলি কীভাবে সৃষ্টি হলো বা তোমার বলয়গুলির পরিচয় কী কী, অর্থাৎ এখানে নিম্নচাপ সৃষ্টি হলো তো কেন সৃষ্টি হলো এবং এদের ধর্ম কী কী, কেন উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ বলয়ের দিকে তোমার বয়ে যাচ্ছে, এইগুলো তোমাকে বলতে হবে। তাহলে প্রথমে যেটা আছে সেটা কি, 1 নম্বর হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দেখো 1 নম্বরে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর এই ছবিটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং করতে হবে।
বুঝতে পারছো? আমি যতটা পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি, বলছে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এর অপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। এরপর সৃষ্টির কারণ কি, কারণ হচ্ছে সূর্য রশ্মি লম্ব কিরণ, কারণ নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর 2 নম্বর কি আছে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, যেহেতু তাপমাত্রাটা বেশি তাই এখানে তোমার জলীয় বাষ্পের উপস্থিতি বেশি হয়। আর 3 নম্বর কি আছে, পৃথিবীর আবর্তন গতিবেগ, পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সব থেকে বেশি হয় বলে বায়ু উত্তর এবং দক্ষিণে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে দেখো আমরা প্রথমে এইটা নিয়ে আলোচনা করলাম, যেটা 0 ডিগ্রি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এরপর আমরা 2 নম্বরে কি আলোচনা করছি, 2 এবং 3 দুটোকে একসঙ্গে আলোচনা করছি, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো যেহেতু কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, তাই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়কে কিন্তু আমরা একসঙ্গে আলোচনা করছি। তাহলে দেখো কর্কট ক্রান্তি অঞ্চলে উচ্চচাপ বলয়ের অবস্থানটা কি, বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয় দিকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই যে দেখো 30 ডিগ্রি 30 ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি, এখানে কিন্তু 30 ডিগ্রির মধ্যে ছবিটা দেখানো হয়েছে, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এর অপর নাম কি, বলছে উপক্রান্তীয় শান্ত বলয়। সৃষ্টির কারণ কি, বলছে নিরক্ষীয় অঞ্চলের বায়ু, তাই নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ এবং আর্দ্র বায়ু ওপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল এবং সংকুচিত হয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। আর কি, মেরু অঞ্চলের বায়ু, বলছে পৃথিবীর আবর্তন গতির জন্য 2 মেরু অঞ্চল থেকে ঠান্ডা এবং ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে। তাহলে দেখো এই দুটো কিন্তু আমরা আলোচনা করলাম, এবং দেখো এটা হচ্ছে উচ্চচাপ এবং এটা হচ্ছে নিম্নচাপ। বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিক দিয়ে যাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে তোমার বয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যখনই চাপ ঢাল বরাবর বয়ে যাওয়ার চেষ্টা করবে তখন উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এবং যেহেতু তোমার ডান দিকে এবং বাম দিকে হয়, এই যে তোমার এটা হচ্ছে তোমার পূর্বালি বায়ু বা আয়ন বায়ু নামে এই বায়ুটা পরিচিত, সেটা পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরপর দেখো 4 নম্বর এবং 5 নম্বর দুটো একসঙ্গে, অর্থাৎ এইটা আর এইটা 4 এবং 5 সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ এবং কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়, দুটোকে একসঙ্গে আলোচনা করছি। 4 এবং 5 অবস্থান কি, বলছে 2 মেরু প্রদেশের নিকটবর্তী অঞ্চলে, অর্থাৎ 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা অবস্থিত। এর সৃষ্টির কারণ কি, প্রথমে হচ্ছে পৃথিবীর আবর্তন গতিবেগ। পৃথিবীর আবর্তন বেগ 2 মেরু অঞ্চল তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি, এই জন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। আর 2 নম্বর কি আছে, বায়ুর উষ্ণতা বৃদ্ধি। বলছে 2 মেরু অঞ্চল থেকে আগত শীতল এবং ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছালে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায়, এজন্য 2 মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয়। এবার 6 এবং 7 দুটো একসঙ্গে বলছে, সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। অবস্থান কি, বলছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ কি, প্রবল ঠান্ডা, বলছে প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলের বায়ু শীতল এবং ভারী হয়। 2 নম্বর বায়ুতে জলীয় বাষ্পের অভাব, বলছে বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। 3 হচ্ছে বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি, হচ্ছে পার্শ্ববর্তী মেরু অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ু কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। তাহলে এটা গেল তোমার বায়ুচাপ বলয়গুলো সৃষ্টির কারণ। দেখো আমি তোমাদের বলে রাখি, যখনই এটা তোমার করবে তখন এই ছবিটা কিন্তু একটু ভালো করে বুঝে নিও, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের কিন্তু বুঝতে, বোঝাতে, লিখতে সবই কিন্তু তোমাদের সুবিধা হবে। এরপর তোমার কি আছে, তাহলে আমাদের গেল পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয়। এরপর দেখো কিছু ছোট ছোট টিকা আমাদের করতে হবে। যেমন প্রথমেই হচ্ছে ডোলড্রামস, ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমার ছোট ছোট কিছু প্রশ্ন কিন্তু তোমাদের আসে এই বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত হবে। তাহলে প্রথমে আছে কি, ডোলড্রামস। তাহলে ডোলড্রামস কোনটাকে বলছে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বগামী, ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রবাহ ঘটে না বলে শান্ত থাকে, যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটাতো। তাই নাবিকগণ এর নাম দেন ডোলড্রামস, অর্থ বোকা অর্থাৎ খেয়াল। এটিকে নিরক্ষীয় অক্ষ বলা হয়। এখানে ঊর্ধ্বগামী বায়ু প্রতিদিন বিকালে সৃষ্টি হয়। এই অঞ্চল হলো 4 o'clock শাওয়ার রেন, মানে এই অঞ্চলে 4টের দিকে তোমার বৃষ্টিপাত নামে। তার নিরক্ষীয় শান্ত বলয় এবং ডোলড্রামস দুটো জিনিস কিন্তু একই, অর্থাৎ ডোলড্রামস কোন জিনিসটাকে বলছে, নিরক্ষীয় শান্ত বলয়, অর্থাৎ এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বরাবর যে চাপ বলয়টা অবস্থান করছে এটিকেই বলছে তোমার ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয়, দুটো জিনিস কিন্তু একই। এরপর দেখো কি আছে,
অশ্ব অক্ষাংশ বা কর্কটীয় মকরীয় শান্ত বলয়। তাহলে দুটোই কিন্তু শান্ত বলয়, ডোলড্রামসটাও শান্ত বলয়, আবার অশ্ব অক্ষাংশ বা কর্কটীয় মকরীয় তোমার শান্ত বলয়টাও কিন্তু হচ্ছে তোমার শান্ত অক্ষাংশ। তাহলে দেখো কী বলছে, বলছে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তীয় অঞ্চলে ভারী ও শীতল বাতাস বায়ু স্রোত রূপে নেমে আসে। নিরক্ষীয় অঞ্চলের মতো এখানেও ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহ ঘটে না। এই দুই অঞ্চলও শান্ত বলয়। পালতোলা জাহাজের যুগে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আমেরিকা এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে ঘোড়া ভর্তি জাহাজ যাওয়ার জন্য আটলান্টিকের উপর দিয়ে কর্কটীয় শান্ত বলয়ে জাহাজগুলি থেমে যেত। দাঁড় টেনে জাহাজ নিয়ে যেতে হতো বলে জাহাজের ভার কমানো এবং পানীয় জলের ব্যয় সংকোচনের কারণে কথিত আছে ঘোড়াগুলিকে সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই ঘটনা থেকেই কর্কটীয় শান্ত বলয় এর নাম হয় অশ্ব অক্ষাংশ। মকরীয় শান্ত বলয় এর উৎপত্তি এই কারণে হওয়ায় কর্কটীয় এবং মকরীয় উভয় শান্ত বলয়ের নাম হচ্ছে অশ্ব অক্ষাংশ। তাহলে দেখো আমাদের যে আমেরিকা পশ্চিমে যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আছে, এই যে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়। তো আমরা যদি দেখি যে যখন তোমার ওই আটলান্টিক মহাসাগর যেটা আছে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়া ইউরোপের মাঝে যে আছে, যখনই আসতো তখনই কিন্তু এই যে আটলান্টিক মহাসাগরের কথাটা বলা আছে, এই কর্কটীয় শান্ত বলয় পড়ে যেত বলে সেটিকে তোমার বলছে অশ্ব অক্ষাংশ। এরপর কি আছে, পরের প্রশ্ন আছে তোমার আইটিসিজেড কি? আইটিসিজেড, তাহলে আইটিসিজেড হচ্ছে তোমার ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন, এটাকে বোঝে তোমার আইটিসিজেড। তাহলে আইটিসিজেডটাকে যদি আমরা বলি তাহলে দেখো কি বলছে, আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন ওই নিরক্ষরেখা বরাবরই কিন্তু অবস্থিত। দেখো আইটিসিজেড অন্তমিলন অঞ্চল বলছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মানে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই যে এই অঞ্চলটা বরাবর, অর্থাৎ নিরক্ষীয় শান্ত বলয় বরাবর উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মিলিত হয়। একে ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন বা আইটিসিজেড বলা হয়, অন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। তবে আইটিসিজেড পুরো নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে না, মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। এই অংশে সারা বছর কোনো আনুভূমিক প্রবাহ দেখা যায় না। তাহলে এটাই গেল তোমার আইটিসিজেড। এরপর কি আছে, বায়ুচাপ কক্ষ। তাহলে বায়ুচাপ কক্ষটা জিনিসটা কি? আমরা যেমন বলয় বললাম যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, ঠিক একই রকমভাবে বায়ুচাপ কক্ষ অর্থাৎ যখন বলয় আকারে অবস্থান করবে না তখনই সেটাকে বলছে তোমার বায়ুচাপ কক্ষ। তাহলে দেখো বায়ুচাপ কক্ষ কোনটাকে বলছে, বলছে সমুদ্রে বায়ুচাপ বলয়গুলি যতটা স্পষ্ট মহাদেশে তা নয়। মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বেশি বলে বলয়গুলি ভেঙে ভেঙে ছোট ছোট কোষ আকারে অবস্থান করে, এগুলি বায়ুচাপ কক্ষ। স্থলভাগের বিস্তার যেখানে যত বেশি, কক্ষের সংখ্যাও তত বেশি, তাই উত্তরের তুলনায় দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ কক্ষের সংখ্যাটা বেশি হয়। তাহলে এটা গেল তোমার বায়ুচাপ কক্ষ। এরপর দেখো কি আছে, বায়ু স্রোত ও বায়ু প্রবাহ কাকে বলে? বায়ু স্রোত এবং বায়ু প্রবাহ কাকে বলে? তাহলে আমরা বায়ু চাপ সম্পর্কে জানলাম, বলয় সম্পর্কে জানলাম, কক্ষ সম্পর্কে জানলাম। এবার দেখো বায়ু স্রোত ও বায়ু প্রবাহ কোন জিনিসটাকে বলছে সেটা আমরা বলবো। তাহলে দেখো ঠিক যেমন আমাদের সমুদ্র স্রোত হয় ঠিক তেমনি বায়ু স্রোত। তাহলে বায়ু স্রোত হচ্ছে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে লম্বভাবে অর্থাৎ উপরে নিচে চলাচল করলে তাকে বলা হয় বায়ুর লম্ব প্রবাহ বা বায়ু স্রোত। ঠিক আছে, তাহলে উপরে নিচে যখন চলাচল করছে তখন সেটাকে বলছে বায়ু স্রোত। অপরদিকে ভূমির সমান্তরালে বায়ুর প্রতিসরণ বা অভিসরণ ঘটলে তবেই তাকে বায়ু প্রবাহ বলে। তাহলে বায়ু স্রোত হচ্ছে তোমার উপরে নিচে, আর বায়ু প্রবাহ মানে হচ্ছে তোমার সমান্তরালভাবে যেটা হয় সেটা হচ্ছে তোমার বায়ু প্রবাহ। তাহলে এটা গেল তোমার বায়ু স্রোত এবং বায়ু প্রবাহ। এরপর নেক্সট প্রশ্ন আমাদের কী আছে দেখছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বায়ু প্রবাহের কারণগুলি কী কী? তাহলে দেখো আমাদের বায়ু স্রোতটা কিন্তু আমাদের বিশেষ কোনো আলোচনার বিষয় নয়, বায়ু স্রোতটা কী সেটা আমরা জানলাম, কিন্তু আমাদের মেন প্রধানত জানতে হবে বায়ু প্রবাহ সম্পর্কে। তাহলে দেখো এবার আমরা বলবো যে বায়ু প্রবাহের কারণগুলি কী কী। তাহলে দেখো বায়ু প্রবাহ যে আছে তার বায়ু প্রবাহের কিন্তু কতগুলো কারণ আছে। কি কি কারণ আছে? প্রথম হচ্ছে দেখো বায়ুচাপের তারতম্য বা বায়ুচাপের ঢালের শক্তি, অর্থাৎ উঁচু হাই প্রেসার থেকে লো প্রেসার অর্থাৎ শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে বায়ুচাপের ঢালের শক্তি তত বেশি হবে। 2 নম্বর কি আছে, পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল। 3 নম্বর হচ্ছে বাইস ভ্যালট সূত্র আর ঘর্ষণের প্রভাব। এই 4টে তোমার হচ্ছে বায়ু প্রবাহের কারণ। নেক্সট কি আছে দেখো,
কোরিওলিস বল কি? তাহলে দেখো কোরিওলিস বল আমরা বায়ু প্রবাহের একটা কারণ হিসেবে কিন্তু কোরিওলিস বলের কথাটা আমরা পড়লাম। তাহলে এবার আমাদেরকে বলতে হবে যে কোরিওলিস বলটা কি। দেখো আমি তোমাদের প্রথমেই বলে রাখি কোরিওলিস বল কিন্তু কোনো বল নয়, এটা কিন্তু একটা ফল বা রেজাল্ট, কিন্তু এটাকে কোরিওলিস বল বলা হয়। দেখো কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে তা হলো কোরিওলিস বল। 1845 সালে ফরাসি বিজ্ঞানী জি কোরিওলিস প্রথম এই শক্তির কথা উল্লেখ করেন। গুরুত্ব: এটি বায়ু প্রবাহের দিকের সাথে সমকোণে কাজ করে, এর প্রভাবে বায়ুর বেগের কোনো হেরফের হয় না। 3 নম্বর হচ্ছে বায়ুর বেগ যত বাড়ে এই বলের প্রভাবে দিক বিক্ষেপ তত বাড়ে। ঠিক আছে, তাহলে এটা গেল কোরিওলিস বল। দেখো আমি তোমাদের বলে রাখি কোরিওলিস বল জিনিসটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে হচ্ছে কি, ধরো কোনো একটা বলকে বা ফুটবলকে যদি আমরা ধরো কোনো জলের মধ্যে ডুবিয়ে সেই বলটাকে যদি আমরা আঙুলো করে ঘোরাতে শুরু করি তাহলে কি হবে, তার গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো কিন্তু বাইরের দিকে ছিটকে যাবে, এবং ছিটকে যাওয়ার সময় কিন্তু গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই জলটা কিন্তু তোমার বেঁকে বেঁকে ছিটকে যাবে। বুঝতে পেরেছো? ঠিক ওই একই জিনিস, অর্থাৎ পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল রয়েছে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরে দিকে যে বায়ুমণ্ডল রয়েছে, পৃথিবী যখন ঘোরে তখন কিন্তু ঠিক ওই জলে ছিটকে যাওয়ার মতো কিন্তু ওই বায়ু প্রবাহটাও ছিটকে যায়, যেটাকে বলছে কোরিওলিস বল। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার কোরিওলিস বল। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহের দিক নির্ণয়কারী যন্ত্রের নাম কি? তাহলে দিক নির্ণয়কারী যন্ত্র হচ্ছে বাত পতাকা, অর্থাৎ পতাকাটা যেদিকে যায় বায়ু বলা হয় সেই দিকেই প্রবাহিত হচ্ছে। এরপর দেখো বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। পরিষ্কার হয়েছে? তারপর দেখো প্রবাহের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ আমাদের বায়ু প্রবাহের যে শ্রেণীবিভাগ সেটা বলছে বায়ু প্রবাহকে কয়টা ভাগে ভাগ করা হয়। তাহলে আমাদের ভূপৃষ্ঠে যে বায়ু প্রবাহিত হয় সেগুলোকে কিন্তু সাধারণত 4টে ভাগে ভাগ করা হচ্ছে। বুঝতে পেরেছো? 4টে কী কী? একটা হচ্ছে তোমার নিয়ত বায়ু প্রবাহ, একটা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ, একটা হচ্ছে তোমার আকস্মিক বায়ু প্রবাহ, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্থানীয় বায়ু প্রবাহ। এই 4টে ভাগে তোমার বায়ু প্রবাহকে শ্রেণীবিভাগ করা হয়, ওই যে দেখতে পাচ্ছ। এরপর দেখো নিয়ত বায়ু প্রবাহ যেটা আছে, নিয়ত বায়ু প্রবাহ আবার 3টে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, একটা মেরু বায়ু। হয়েছে? এরপর সাময়িক বায়ুকে কী কী ভাগে ভাগ করছে? স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু এবং পার্বত্য ও উপত্যকা বায়ু। এই 4টে ভাগে ভাগ করছে তোমার সাময়িক বায়ুকে। এরপর দেখো স্থানীয় বায়ুকে কটা ভাগে ভাগ করা হয়? স্থানীয় বায়ুকে ভাগ করা হচ্ছে তোমার 2টো ভাগে, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। এদের উপর আবার উদাহরণগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসে। তারপরে হচ্ছে দেখো আকস্মিক বায়ু প্রবাহ। আকস্মিক বায়ু প্রবাহকে আবার 2টো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ঘূর্ণবাত, একটা হচ্ছে প্রতিব ঘূর্ণবাত। তাহলে দেখো ঘূর্ণবাতকে আবার ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এই 2টো ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে তোমার 4 রকমের বায়ু প্রবাহ বললাম, এই 4 রকমের বায়ু প্রবাহের বাইরে আরও একটা বায়ু প্রবাহ আছে যেটা আমাদের পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। সেটা কি? সেটা হচ্ছে জেট বায়ু। বুঝতে পেরেছো? এটা কিন্তু এই 4টের মধ্যে নেই, কিন্তু এই জেট বায়ুটা কিন্তু ওই বায়ু প্রবাহের মধ্যেই একটা ভাগ। ঠিক আছে, যেটা ঊর্ধ্ব টপোস্ফিয়ারে প্রবাহিত হয় এবং এটাকে তোমার জিওস্ট্রফিক উইন্ডো আমরা বলতে পারি। তাহলে দেখো টপোস্ফিয়ারের ঊর্ধ্বভাগে ভূপৃষ্ঠ থেকে গড়ে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতার মধ্যে সর্পিল পথে প্রবাহিত অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এক প্রকার শীতল বায়ু প্রবাহের নাম হচ্ছে জেট বায়ু, যেটা পশ্চিম থেকে পূর্বে কিন্তু প্রবাহিত হয়। অর্থাৎ পৃথিবীর গতিবেগ যেহেতু তোমার পশ্চিম থেকে পূর্বে, এই বায়ুও কিন্তু ওই পৃথিবীর গতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এই বায়ুটাকে বলছে তোমার জেট বায়ু। তাহলে আমাদের বায়ু প্রবাহকে সাধারণত বলতে পারি 5টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু আর জেট বায়ু। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। এরপর দেখো বলছে পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ু প্রবাহ চাপ বলের সাথে সম্পর্কিত কেন? তাহলে আমাদের যে নিয়ত বায়ু যে 4টে আছে, 3টে আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, সেগুলো কিন্তু চাপ বলয়ের সাথে সম্পর্কিত। আমাদের পৃথিবীতে যে 7টি চাপ বলয় আছে, সেই 7টি চাপ বলয়ের সাথে সামঞ্জস্য রেখে যে 3টি বায়ু নিয়মিত প্রবাহিত হয় সেটাকে বলছে নিয়ত বায়ু প্রবাহ। তাহলে বলছে চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। এবার দেখো তাহলে চাপ বলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বা তোমার এই কেন প্রবাহিত হয় সেটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দুটো কিন্তু একই সাথে আমরা আলোচনা করতে পারবো। তাহলে দেখো কি বলছে, দেখো বলছে যে পৃথিবীর বায়ু
চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ও কারণ। প্রথম হচ্ছে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কারণ বায়ুচাপ বলয়গুলি আছে বলেই নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি হয়েছে। বায়ুপ্রবাহের বলয়সমূহ, বায়ুচাপ বলয়সমূহ তোমরা তো নিশ্চয়ই জানো যে 7টি চাপ বলয় আছে। কি কি? একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। এই 7টা। আর ছবি তো আমরা আগে দেখেছি, ওই ছবিটাই তোমার এখানে দিতে হবে। এই দেখো এই ছবিটা, এই যে এই ছবিটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এবং এই জিনিসটা তোমরা যদি ঠিক মতন বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার বায়ু প্রবাহটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, আর সুমেরু বিন্দু উচ্চচাপ আর কুমেরু বিন্দু তোমার উচ্চচাপ। এবারে বায়ু দেখো সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কর্কটীয় মকরীয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধে তোমার ডান দিকে প্রবাহিত হয়ে এরকম করে, আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হয় এরকম করে। তাহলে এই বায়ুটার নাম হচ্ছে তোমার পূর্বালী বায়ু বা আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। ঠিক আছে। এবার কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপের দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, দেখো দুদিকেই, এটা কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাই এইটাকে বলছে তোমার পশ্চিমা বায়ু। আর যে বায়ুটা তোমার মেরু দেশ থেকে তোমার নিম্নচাপ বলয়ের দিকে আসছে সেটা হচ্ছে তোমার মেরু বায়ু। এবার দেখো আমি তোমাদের এবার সম্পর্কটা বলি। প্রথমে কি আছে দেখো, আয়ন বায়ু সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তাহলে আয়ন বায়ু প্রবাহের সঙ্গে সম্পর্কটা কীরকম হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে এবং দক্ষিণে দুটি উপক্রান্তীয় কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থাকার জন্য এই দুই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে আয়ন বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়। আয়ন বায়ুর প্রকারভেদ কি? একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, অর্থাৎ দুটোই কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এদের বলছে পূর্বালী বায়ু। এবার উত্তর পূর্ব আয়ন বায়ু কি বলছে দেখো, বলছে উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে চলা আয়ন বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু নামে অভিহিত প্রবাহিত হয়। আর বি হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, বলছে দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। এরপর দেখো পশ্চিমা বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। বলছে উভয় গোলার্ধের দুটি উপক্রান্তীয় কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের দুপাশে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উপস্থিত। এই জন্য দুই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এবার দেখো পশ্চিমা বায়ু কটা, দুটো ভাগ আছে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কোনটাকে বলছে, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেগে প্রবাহিত দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়। আর উত্তর পূর্ব পশ্চিমা বায়ু কোনটা, বলছে দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটি মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যাওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। এরপর দেখো 3 নম্বর আছে মেরু বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তাহলে উভয় গোলার্ধের দুই মেরুকে কেন্দ্র করে থাকা দুটি মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে 65 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে অতি শীতল ও শুষ্ক বায়ু মেরুবায়ু প্রবাহিত হয়। মেরুবায়ুর প্রকারভেদ কী কী, বলছে উত্তর পূর্ব মেরুবায়ু, বলছে উত্তর গোলার্ধের মেরুবায়ুটি সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যাওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে একটু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয়। আর দক্ষিণ পূর্ব মেরুবায়ু হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ গোলার্ধের মেরুবায়ুটি কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহের সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে বয়ে যায়। তাহলে দেখো যখন এগুলো তোমরা পড়বে তখন যে ছবিটা আছে, এই যে ছবিটা আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিলাম, এই ছবিটা তোমরা সামনে রেখে কিন্তু পড়বে, বুঝতে পারছো? তাহলে কি এই যে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এই যে তোমার যে দিকগুলো বলেছে সেগুলো কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। এই ছবিটা আঁকবে, এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এবং এই যে তোমার এগুলো তোমার প্রথমে ছবিটা এঁকে নিও। তাহলে যখনই ছবিটা এঁকে নেবে তখন কি হবে, তোমার ওই যে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব যে দিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং এইটা সামনে রেখে তোমরা পড়বে। তাহলে কি হবে, তোমরা যখনই পড়বে তখন জিনিসটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে
এটা গেল তোমার নিয়ত বায়ু। এরপর দেখো একটা প্রশ্ন আছে, বলছে ক্রান্তীয় মণ্ডলে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? তাহলে দেখো ক্রান্তীয় মণ্ডল মানে হচ্ছে আমাদের যে অঞ্চলের উপর দিয়ে তোমার আমাদের আয়ন বায়ু প্রবাহিত হয়েছে, সেই অঞ্চলেই কিন্তু তোমার ওই মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে। তার কারণটা কি? তার কারণ দেখো এখানে বলছে যে আয়ন বায়ু মহাদেশের পশ্চিম দিক থেকে এসে সমুদ্রের শীতল বায়ুর সাথে মেশে। নিরক্ষীয় অঞ্চলের দিকে যত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বাড়ে বলে বৃষ্টির সম্ভাবনা কমে। 3 নাম্বার কি, মরুভূমি অঞ্চলের উপর থেকে শুষ্ক বায়ুস্রোত নেমে আসে। এই 3টি কারণে দীর্ঘকাল বৃষ্টি না হওয়ার কারণে ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পশ্চিমে অঞ্চলগুলিতে মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে আমাদের যতগুলি মরুভূমি অঞ্চল আছে দেখা যাচ্ছে কি যে এই ক্রান্তীয় মণ্ডলে নিরক্ষরেখা অঞ্চলের কাছাকাছি অঞ্চলে কিন্তু তোমার সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে এই 3টি। বুঝতে পেরেছ? এরপরে দেখো যেটা আছে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে পূর্বালি বায়ু, আর পশ্চিমা বায়ু যেটা সেটা তো তোমার পশ্চিমা বায়ু। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে দেখো। অনেকগুলোই পার্থক্য আছে। তার মধ্যে তো একটা পার্থক্য হয়ে গেল যে আয়ন বায়ু পার্বত্য অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয়েছে, কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে কিন্তু কোনো মরুভূমির সৃষ্টি হয়নি। এবার দেখো প্রথম যেটা আছে বলছে এটা 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়, এটা 35 থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। দুটোই কিন্তু তোমার উত্তর দক্ষিণ অক্ষাংশেই হচ্ছে। এরপর দেখো এটি উষ্ণমণ্ডলে প্রবাহিত হয়, এটা কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রবাহিত হয়। এটা তোমার উভয় গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ অপেক্ষাকৃত উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশে সারা বছর প্রবাহিত হয়। আর এটা বলছে এই বায়ুটি উভয় গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে সারা বছর প্রবাহিত হয়। এটি কিছুটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এই বায়ু ক্রমশ উষ্ণ হয় বলে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার জন্য আয়ন বায়ুর গতিপথে কম বৃষ্টিপাত হয়, যার জন্য মরুভূমি সৃষ্টি হয়েছে। আর এখানে কিন্তু কি বলছে এই বায়ু ক্রমশ শীতল হয় এবং জলীয় বাষ্প গ্রহণ এবং ধারণ ক্ষমতা কমে যায়, তাই পশ্চিম বায়ুর প্রভাবে বেশি বৃষ্টিপাত হয়। আয়ন বায়ুর গতিপথে বৃষ্টিপাত কম হয়, তাই মহাদেশের পশ্চিম ভাগে বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। আর পশ্চিমা বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম ভাগে যথেষ্ট বৃষ্টিপাত হয়, আর পূর্ব ভাগে বৃষ্টিপাত কমে যায় বলে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল তোমার আয়ন বায়ু এবং পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য। এরপর দেখো আছে গর্জনশীল চল্লিশা, ক্রোধোন্মত্ত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলে? তাহলে দেখো এই যে তোমার 3টে নাম আছে, গর্জনশীল চল্লিশা, তীক্ষ্ণ চিৎকারকারী 60 এবং ক্রোধোন্মত্ত 50, এগুলো সবই হচ্ছে তোমার পশ্চিমা বায়ুর মানে অপর নাম। আমাদের দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু যখন প্রবাহিত হয় তখন দক্ষিণ গোলার্ধে কোনো সমুদ্র না থাকায় এটা এত বেশি গতিতে প্রবাহিত হয় যে তোমার বিভিন্ন অক্ষাংশে, অর্থাৎ 40 ডিগ্রি অক্ষাংশে গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি অক্ষাংশে তোমার ক্রোধোন্মত্ত 50 এবং 60 ডিগ্রি অক্ষাংশে তীক্ষ্ণ চিৎকারকারী 60, এই 3টে নামে তোমার পরিচিত হয়েছে। তা আমি তোমাদের দেখাই যে এটা কিন্তু তোমার কেন নামকরণ হয়েছে বই আকারে। এই দেখো এখানে বলছে যে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহ পথে মহাসাগর অপেক্ষা মহাদেশের বিস্তার বেশি হওয়ায় বায়ুর গতিবেগ অত্যন্ত কম। অর্থাৎ উত্তর গোলার্ধ হতে কিন্তু এই নামকরণটা কিন্তু করা হয় না, নামকরণটা করা হয় দক্ষিণ গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে যেহেতু মহাদেশ আছে তাই কিন্তু গতিবেগ অত্যন্ত কম, অর্থাৎ বায়ুটা বাধা পায়। কিন্তু দক্ষিণ গোলার্ধে মহাদেশ অপেক্ষা মহাসাগরের বিস্তার বেশি হওয়ায় উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে এই বায়ু ঝড়ের বেগে প্রবাহিত হয় বলে দক্ষিণ গোলার্ধকে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয়। তাই নাবিকগণ 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ক্রোধোন্মত্ত 50 এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলছে। পরিষ্কার হয়েছে? এরপর দেখো আছে বিভিন্ন প্রকার সাময়িক বায়ু প্রবাহ। তাহলে নিয়ত বায়ু প্রবাহটা কিন্তু শেষ হলো। এরপরে আমরা 2 নাম্বার যে বায়ু প্রবাহ সেটা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহের পরিচয় দাও। তাহলে সাময়িক বায়ু প্রবাহ নামটা থেকে আমরা বুঝতে পারছি যে সাময়িক মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুটা প্রবাহিত হয়, অর্থাৎ সকালে প্রবাহিত হবে, না হয় বিকালে প্রবাহিত হবে বা রাত্রে প্রবাহিত হবে। এই যে তোমার সময় পরিবর্তন হচ্ছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। সাময়িক বায়ু প্রবাহকে তো দেখেছো 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সমুদ্র বায়ু, একটা
একটা হচ্ছে স্থলবায়ু, একটা হলো মৌসুমী বায়ু এবং পর্বত্য এবং উপত্যকা বায়ু। এটা আবার ক্যাটাবেটিক অ্যানাবেটিক এই দুটো ভাগে ভাগ হয়। এর প্রথমে আমরা সমুদ্র বায়ুটা দেখি। তাহলে জলভাগের তুলনায় স্থলভাগে দ্রুত উষ্ণ হয় এবং শীতল হয় বলে দিনের বেলা সমুদ্র অপেক্ষা সংলগ্ন স্থলভাগ বেশি উষ্ণ হয়। এই জন্য স্থলভাগের বায়ু দ্রুত হালকা এবং প্রসারিত হয়ে ঊর্ধ্বগামী হয়। এর ফলে স্থলভাগের ওপর বায়ুচাপ হ্রাস পায় এবং সমুদ্রের ওপর বায়ুচাপ কিছুটা বৃদ্ধি পায়। অর্থাৎ স্থলভাগের ওপর সৃষ্টি হয় নিম্নচাপ, সমুদ্রের ওপর সৃষ্টি হয় উচ্চচাপ। এর ফলে সমুদ্রের ওপর থেকে অপেক্ষাকৃত শীতল যে বায়ু স্থলভাগের ওই নিম্নচাপ পূরণ করার জন্য স্থলভাগে থেকে ছুটে আসে তা হলো সমুদ্র বায়ু। তাহলে এই দেখো, এই যে এখানে ছবিটা দেওয়া হয়েছে, দিনের বেলাতে কি হচ্ছে, সমুদ্র অত্যধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ভূভাগ অত্যধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে, দেখো উত্তপ্ত ভূপৃষ্ঠ, কিন্তু কি হচ্ছে, জলভাগ কিন্তু অতটা ঠান্ডা হচ্ছে না। তাহলে এটা যেহেতু উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাহলে গরম বায়ুটা ঠান্ডা বায়ুর দিকে শীতল স্থান থেকে চলে তোমার শীতল স্থান থেকে দিনের বেলায় এই যে সমুদ্র বায়ু তোমার চলে আসছে। বুঝতে পেরেছো? এবার এটা গেল তোমার সমুদ্র বায়ুর উদাহরণ। বৈশিষ্ট্য: সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলায় এই ধরনের বায়ু প্রবাহিত হয়। তাহলে সমুদ্র বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে দিনের বেলা। এবার কি হচ্ছে, রাতের বেলা। তা রাতের বেলায় প্রবাহিত হচ্ছে তোমার স্থলবায়ু। দেখো, রাতে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হলেও জলভাগ তখন উষ্ণ থেকে যায়। যেহেতু তোমার স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়, তাহলে যখন ঠান্ডা হচ্ছে তখন তাড়াতাড়ি শীতল হয়ে যাচ্ছে, কিন্তু জলভাগ তখন গরম থাকছে। এবার তার জন্য ভোরের দিকে কি হয়, ভোরের দিকে দেখা যাচ্ছে কি জলভাগ হয়ে যাচ্ছে উষ্ণ, আর ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার স্থলভাগ। ফলে কি হচ্ছে, স্থলভাগ থেকে জলভাগের দিকে তখন বায়ু প্রবাহিত হতে শুরু করছে। তাহলে দেখো, রাতে স্থলভাগ দ্রুত বিকিরণ করে শীতল হলেও জলভাগ তখন উষ্ণ থাকে, তাই স্থলভাগের ওপর তখন উচ্চচাপ এবং সমুদ্রের ওপর নিম্নচাপ বিরাজ করে। ওই নিম্নচাপ পূরণ করার জন্য স্থলভাগ থেকে অপেক্ষাকৃত শীতল যে বায়ু সমুদ্রের দিকে ছুটে যায় তাকে বলা হয় স্থলবায়ু। হয়েছে? এর বৈশিষ্ট্য কি, এই ছবিটা দেবে। বৈশিষ্ট্য হচ্ছে, এই বায়ু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাঝরাতের পর, বিশেষ করে শেষ রাতের দিকে বা ভোরবেলা প্রবলভাবে প্রবাহিত হয়। এরপর দেখো মৌসুমী বায়ু বা ঋতুভিত্তিক বায়ু। মৌসুমী বায়ুকে কিন্তু তোমার এই সমুদ্রবায়ু স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলা হয়। ওই যে গ্রীষ্মকাল এবং শীত ঋতুতে জলভাগ এবং স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা এবং বায়ুচাপের পার্থক্যের জন্য যথাক্রমে জলভাগ থেকে স্থলভাগের দিকে এবং স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় ঋতুভিত্তিক বায়ু। মৌসুমী বায়ু হলো এই ধরনের সাময়িক বায়ু বা ঋতুভিত্তিক বায়ু। প্রকৃতপক্ষে এই বায়ু সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। এই কথাটা কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছি। তাহলে এটা গেল মৌসুমী বায়ু। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু। এটাকে দুটো ভাগে ভাগ করছে, ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। পার্বত্য বায়ু কোনটা বলছে দেখো, যে শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের ওপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল এবং ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচের দিকে উপত্যকার মধ্যভাগে সঞ্চিত হয়। একে বলা হয় পার্বত্য বায়ু। ঢাল বরাবর নিম্নগামী এই পার্বত্য বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলা হয়। অর্থাৎ যে বায়ুটা তোমার নিচের দিকে চলে আসছে, পর্বত থেকে ঢাল বেয়ে নিচের দিকে আসছে, যে শীতল প্রকৃতির বায়ুটা, সেটাকে বলছে তোমার ক্যাটাবেটিক বায়ু। এরপর দেখো কি উপত্যকা বায়ু। উপত্যকা বায়ু বা এটাকে বলছে অ্যানাবেটিক বায়ু। তাহলে কি হচ্ছে, দিনের বেলা সূর্যতাপে উত্তপ্ত উপত্যকার দুদিকের ঢালের উপরের বায়ু যে পরিমাণ উত্তপ্ত হয়, উপত্যকার মধ্যভাগের বায়ু ততটা উত্তপ্ত হয় না। তাহলে এই জায়গার বায়ুটা কিন্তু ততটা উত্তপ্ত হচ্ছে না। ওই বায়ু শীতল থাকে এবং তার ফলে উচ্চচাপের সৃষ্টি হয় ও ভারী হয়ে নিচের দিকে নেমে আসে। এই নিম্নগামী বায়ুর চাপে তখন উপত্যকার দুদিকের ঢালের বায়ু উপরের দিকে প্রবাহিত হয়। তাহলে এই উপত্যকা অংশে যে বায়ুটা আছে সেটা কিন্তু উপরের দিকে তোমার প্রবাহিত হচ্ছে। যখন শীতল বায়ু নিচে চলে আসছে তখন সে কিন্তু ভরের জন্য নিচে থেকে যাচ্ছে এবং এখানকার যে তোমার উষ্ণ বায়ুটা আছে সেটা কিন্তু উপরের দিকে ঠেলছে। বুঝতে পেরেছো? ঊর্ধ্বগামী বায়ু প্রবাহী বায়ুকে বলা হয় উপত্যকা বায়ু। এর অপর নাম হচ্ছে তোমার অ্যানাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। তাহলে এটা গেল তোমার বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। এরপর দেখো আছে কি সাময়িক বায়ু প্রবাহ হলো। এরপর আমাদেরকে বলতে হবে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য। তাহলে দেখো, সমুদ্র বায়ু এবং স্থলবায়ু যখন পড়াচ্ছিলাম তখনই কিন্তু কতগুলো পার্থক্য তোমাদের বলে দিয়েছি। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে। প্রথমে দেখো যেটা আছে, সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে তোমার দিনের বেলা, আর রাতের বেলায় প্রবাহিত হচ্ছে তোমার স্থলবায়ু বা ভোরের দিকে। এরপর কি, স্থলভাগে নিম্নচাপ, সমুদ্রে উচ্চচাপ। আর কি সমুদ্রের নিম্নচাপ, স্থলভাগে উচ্চচাপ। এটা আর্দ্র প্রকৃতির সমুদ্র বায়ুটা, আর স্থলবায়ুটা হচ্ছে তোমার শুষ্ক প্রকৃতির। স্থলবায়ু অপেক্ষা গড় বেগ বেশি এবং সর্বাধিক হয় দুপুরে, আর সমুদ্র বায়ু অপেক্ষা গড় বেগ কম এবং সর্বাধিক হয় ভোরে। আর উপকূল থেকে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে যায়। আর এটা কি হচ্ছে, উপকূল থেকে সমুদ্রের দিকে স্থলবায়ুর পরিসর কম।
তাহলে এটা গেল এই দুটোর বায়ুর মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে দেখো, বলছে মৌসুমী বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন? আমি এটা তোমার এর আগেও তোমার পড়েছিলাম, কিন্তু এখানে ছোট্ট একটা তোমার এটা একটা তথ্য যে বলছে মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য, গতি প্রকৃতি সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মতোই, তবে এর ব্যাপ্তি বিশাল এবং প্রবাহকাল দীর্ঘ। তাই মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। এরপর দেখো কি আছে, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। তাহলে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য কি? ক্যাটাবেটিক হচ্ছে তোমার পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু, তাহলে শীতল বায়ুটা হচ্ছে ক্যাটাবেটিক, আর উষ্ণ বায়ুটা হচ্ছে অ্যানাবেটিক। বা দেখো পর্বতের ঢাল বরাবর উঠে যাওয়া উষ্ণ বায়ু হচ্ছে তোমার অ্যানাবেটিক বায়ু। পর্বতের শিখর দেশের বায়ু শীতল এবং ভারী বলে নেমে আসে, আর উপত্যকার বায়ু উষ্ণ এবং হালকা বলে উঠে যায়। এর গড় বেগ বেশি, এর গড় বেগ কম। তাহলে এই হচ্ছে তোমার ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে কয়েকটা পার্থক্য। তাহলে এটা গেল তোমার সাময়িক বায়ু। এবারে আছে তোমার আকস্মিক বা অনিয়মিত বায়ু প্রবাহ সম্পর্কে লেখো। তাহলে আকস্মিক মানে কি? হঠাৎ যে বায়ুটা আসছে, যে বায়ুটা হঠাৎ করে আসছে এবং প্রচুর লন্ডভন্ড করে দিয়ে চলে যায়, সেটাকে বলছে তোমার আকস্মিক বায়ু। এটাকে তোমার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ঘূর্ণবাত, একটা হলো প্রতীপ ঘূর্ণবাত। তাহলে কোনো স্বল্প পরিসর স্থানে যদি খুব অল্প সময়ের মধ্যে বা হঠাৎই বায়ুর চাপ অত্যধিক কমে যায় বা বৃদ্ধি পায়, তাহলে সেখানে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে। এর ফলে যেসব বায়ু প্রবাহ হঠাৎই সেখানে আবির্ভাব হয়ে প্রবল বেগে বইতে শুরু করে, সেই সকল বায়ুপ্রবাহ কিছু সময় অবস্থানের পরই হঠাৎ অন্তর্হিত হয়। এই বায়ুপ্রবাহকে আকস্মিক বা অনিয়মিত বায়ুপ্রবাহ বলে। একে দুটো ভাগে ভাগ করছে, ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাতকে আবার দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, একটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। এবার দেখো শ্রেণীবিভাগ। প্রথমে ঘূর্ণবাত। ঘূর্ণবাতটা কি বলছে? কোনো স্থান হঠাৎ করে বেশি উত্তপ্ত হলে সেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই দেখো এটা হচ্ছে ঘূর্ণবাত, এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হলো কোনো স্থানে হঠাৎ উত্তপ্ত হলে। তখন চারিদিকে উচ্চচাপ থেকে অপেক্ষাকৃত শীতল এবং ভারী বায়ু প্রবল বেগে ওই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে ছুটে যায়। অর্থাৎ এই যে চারিদিকে তোমার উচ্চচাপ বিরাজ করছে আর এই জায়গাতে অবস্থান করছে নিম্নচাপ, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ু তোমার বয়ে যেতে শুরু করছে এবং ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের প্রবেশদ্বারে পৌঁছানোর চেষ্টা করে। অর্থাৎ ঘুরছে কেন? তার এটা উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ফলে কি হচ্ছে? এটা ঘুরতে শুরু করছে, প্রবাহের চেষ্টা করে। তবে কেন্দ্রে পৌঁছানোর আগেই ওই বায়ু ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ এই ঘুরতে ঘুরতে এটা কিন্তু উপরের দিকে উঠে যায়, ঊর্ধ্বগামী হয়। এই প্রবল গতিবেগ সম্পন্ন কেন্দ্রমুখী ঘূর্ণায়মান ঊর্ধ্বগামী বায়ু প্রবাহকে ঘূর্ণবাত বলা হয়। এবার ঘূর্ণবাতের তোমার যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় অঞ্চলে যেটা সৃষ্টি হয়, দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত কি বলছে? ওই যে উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাগর মহাসাগরীয় জলভাগের ওপর উষ্ণতা খুব বেশি বেড়ে গেলে মাঝে মাঝে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে তখন চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে অপেক্ষিত শীতল ভারী বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে যায় এবং ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করে। তবে নিম্নচাপের কেন্দ্রভাগ উষ্ণ বলে আগত ওই বায়ুও ক্রমশ উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়। এই প্রবল গতিবেগ সম্পন্ন কেন্দ্রমুখী ঘূর্ণায়মান ঊর্ধ্বগামী বায়ু প্রবাহকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। এই প্রকার ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি? ওই যে নিরক্ষরেখার উভয় দিকে 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যখন দুটি বিপরীতধর্মী বায়ু, অর্থাৎ একটি উষ্ণ বায়ু এবং অপরটি শীতল বায়ু দুদিক থেকে ছুটে আসে, তখন দুই বায়ুর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ যখন তীব্র হয়, সংঘর্ষ স্থান বা সীমান্ত ক্রমশই সংকুচিত হতে হতে শেষে শীতল বায়ু ভারী বলে নিচের দিকে নেমে উষ্ণ বায়ুর স্থান দখল করে নেয়। এর ফলে তখন উষ্ণ বায়ু বক্রাকারে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে এবং প্রবল বেগে ঘুরতে ঘুরতে উঠে যায়। একে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হয়। এরপর প্রতীপ ঘূর্ণবাত কি? তাহলে দেখো যেমন তোমার ঘূর্ণবাত হচ্ছে, অর্থাৎ মাঝখানে তোমার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি প্রতীপ ঘূর্ণবাতে কী হয় বলতো? মাঝখানে উচ্চচাপের সৃষ্টি হয় আর চারিদিকে তোমার নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে কী হয়? মাঝখান থেকে তোমার চারিদিকে বায়ুটা প্রবাহিত হয়। ওই একইভাবে উত্তর গোলার্ধের ডান দিকে ঘুরতে ঘুরতে যায় আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে ঘুরতে ঘুরতে যায়। তাহলে প্রতীপ ঘূর্ণবাত কি? দেখো বলছে অনেক সময় নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলের কোনো স্বল্প পরিস্থিতির তীব্র শৈত্যের জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হয়। যেহেতু ওই উচ্চচাপের বাইরের দিকে থাকে নিম্নচাপ, তাই ওই উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল এবং শুষ্ক বায়ু বাইরের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে কুণ্ডলীর আকারে প্রবাহিত হয়। উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে এইভাবে প্রবাহিত বায়ুটি
প্রতিভ ঘূর্ণবাত নামে পরিচিত। তাহলে এটা গেল তোমার আকস্মিক বায়ু প্রবাহের তোমার বর্ণনা। এরপর দেখো কয়েকটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো। তাহলে এই যে দেখো তোমার ঘূর্ণবাত আছে, এই ঘূর্ণবাতগুলো কিন্তু তোমার কতগুলো নির্দিষ্ট নামে পরিচিত, এবং এগুলো যেহেতু প্রচণ্ড ক্ষয়ক্ষতি ঘটায় তাই এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হয়। তো দেখো প্রথমে কি আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত প্রথমে আছে টাইফুন, ঠিক আছে। এটা কোন স্থানে পরিচিত, এটা কিন্তু শর্ট প্রশ্ন অনেক সময়, যে টাইফুন কোথায় পরিচিত ঘূর্ণবাতটা। তাহলে জাপান চীন সাগরে সৃষ্ট এক প্রকার প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়। হ্যারিকেনটা কি, হ্যারিকেন হচ্ছে তোমার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নিকটবর্তী ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত বিধ্বংসী ঘূর্ণিঝড়। সাইক্লোনটা কি, ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের সাইক্লোন বলা হয়। টর্নেডো কোনটাকে বলা হয়, ক্রান্তীয় মণ্ডলে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থান থেকে ঊর্ধ্ব আকাশে প্রসারিত কালো ফানেলের মতো আকৃতি বিশিষ্ট মেঘ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এবং বিধ্বংসী ঘূর্ণবাত টর্নেডোর জন্ম দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি টুইস্টার নামে পরিচিত। তাহলে এই হচ্ছে কতগুলো বিখ্যাত ঘূর্ণিঝড়। এরপর দেখো যেটা আছে, বলছে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই যে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে। প্রথমে দেখো উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয় ক্রান্তীয় ঘূর্ণবাত, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা হচ্ছে তোমার 30 থেকে 65 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। একমাত্র টর্নেডো ছাড়া গ্রীষ্মকাল ও শরৎকালে অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হচ্ছে তোমার জলভাগ, আর সাধারণত শীতকালে বেশিরভাগ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয় স্থলভাগে। আর ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবল ঝড় বৃষ্টি সহ স্বল্পস্থায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যায়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সময় মেঘপূর্ণ আকাশে কয়েকদিন ঝিরঝিরে বৃষ্টি হয়। এরপর দেখো ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে সম্পত্তির ক্ষতি এবং জীবনহানি ঘটে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কি হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও জীবনহানি ঘটে না। তাহলে এটা তোমার নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এরপর তো ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। তাহলে ঘূর্ণবাত কি হচ্ছে, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ বিরাজ করে, আর এখানে তার অপোজিট, অর্থাৎ কেন্দ্রে উচ্চচাপ বাইরে নিম্নচাপ বিরাজ করছে। ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে ঊর্ধ্বগামী হয়। অপরদিকে প্রতিভ ঘূর্ণবাতের সময় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে কেন্দ্রের থেকে বাইরের দিকে বয়ে যায়। ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বমুখী, আর প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু শীতল এবং নিম্নমুখী। ঘূর্ণবাতের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অতি প্রবল ঝড় সহ বৃষ্টিপাত হয়, আর প্রতিভ ঘূর্ণবাতের সময় আকাশ মেঘমুক্ত থাকে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। ঘূর্ণবাত অতি শক্তিশালী এবং বিধ্বংসী, কিন্তু স্বল্পস্থায়ী হয়, আর ঘূর্ণবাতের মতো শক্তিশালী বা বিধ্বংসী নয়, তবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তাহলে এই হচ্ছে তোমার ঘূর্ণবাত প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্থানীয় বায়ু কাকে বলে, এর শ্রেণী ভাগ করো। তাহলে দেখো স্থানীয় বায়ু যেটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার উষ্ণ স্থানীয় বায়ু আর একটা শীতল স্থানীয় বায়ু। এবারে কিন্তু এদের নামকরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হয়। তাহলে স্থানীয় বায়ু কাকে বলছে প্রথমে আমরা এটা জানি, বলছে ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানে যখন ভূপ্রকৃতি, মৃত্তিকা, শিলার প্রকৃতি, উদ্ভিদের আচ্ছাদন, বায়ুর উষ্ণতা প্রভৃতি তারতম্যের স্থানীয়ভাবে বায়ুচাপের তারতম্য হয়, তখন সেখানকার উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকার দিকে এই ধরনের বায়ু প্রবাহিত হয়। স্থানীয় কারণে উৎপত্তি হয় বলে এদের স্থানীয় বায়ু বলা হয়। বায়ুর প্রকৃতি অনুসারে স্থানীয় বায়ুকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, একটা শীতল স্থানীয় বায়ু। তাহলে দেখো উষ্ণ স্থানীয় বায়ু কী কী আছে, লু, ফন, চিনুক, শিরক্ষ, খাসমিন। আর শীতল স্থানীয় বায়ু হচ্ছে তোমার মিস্ট্রাল এবং বোরো, এইগুলো হচ্ছে তোমার শীতল স্থানীয় বায়ু। এবার দেখো এই কোন স্থানে কোন স্থানটা লু নামে পরিচিত, কোনটা ফন নামে পরিচিত, কোনটা চিনুক নামে পরিচিত, শিরক্ষ এবং খাসমিন নামে পরিচিত, হ্যাঁ। এবং শীতল বায়ু, মিস্ট্রাল এবং বোরা, এই যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের অল্প অল্প করে জানতে হবে, এবং এটা যখন যদি আসে যে লু কি, তখন কিন্তু এগুলো লিখতে হবে। তাহলে প্রথমে লুটা সম্পর্কে আমরা বলি, কি বলছে, যে গ্রীষ্মকালে দিনের বেলায় উত্তর পশ্চিম ভারতের ভূভাগ যখন প্রচণ্ড উত্তপ্ত হয়, তখন উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ও প্রচণ্ড উত্তপ্ত হয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহিত হয়। এইরূপ প্রচণ্ড উষ্ণ এবং শুষ্ক বাতাসকে বলা হয় লু। এটা কোথায় কোথায় প্রবাহিত হয়েছে দেখো, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে। এরপর দেখো আছে ফন, লুয়ের পরে ফন, এটা একটা উষ্ণ স্থানীয় বায়ু। বলছে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের উত্তরে অনুবাদ ঢাল বেয়ে যে উষ্ণ শুষ্ক বায়ু নিচের দিকে নেমে রাইন নদী উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়, তাকেই বলছে তোমার ফন বায়ু। এখানে কিন্তু তৃণভূমির সৃষ্টি হচ্ছে। এরপর দেখো কি আছে চিনুক। চিনুক কথাটির অপর নাম হচ্ছে তুষার ভক্ষক। বলছে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রেইরি সমভূমিতে নেমে আসে তাকে বলা হয় চিনুক। ইংরেজি স্নো
ইটার অর্থাৎ তুষার ভক্ষক। শীতকালে এই বায়ুর প্রভাবে রকি পার্বত্য অঞ্চলের পাদদেশ সহ সমগ্র অঞ্চলে তুষার গলে পেইরি অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। এরপর দেখো সিরক্কো কি বলছে গ্রীষ্মকালে আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে উত্তরাংশ থেকে এক প্রকার অতি উষ্ণ এবং শুষ্ক ধূলিকণাপূর্ণ বায়ু উৎপন্ন হয়ে উত্তরে ভূমধ্যসাগর দিকে প্রবাহিত হয় এবং তারপরে ভূমধ্যসাগরের অতিক্রম করে ইউরোপের দক্ষিণ প্রান্তে পৌঁছে যায়। ইতালির সিসিলিতে এই বায়ুকে সিরক্কো বলা হয়। সিরক্কো। এরপর আছে মিস্ট্রালটা কোনখানে বলছে ওই শীতকালে ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সের রোন নদী উপত্যকার দিকে যে শীতল এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে মিস্ট্রাল বলছে। তাহলে এটা গেল তোমার উষ্ণস্থানীয় বায়ু। এবং শীতল স্থানীয় বায়ু কি আছে? প্রথমে আছে বোরা কোনটাকে বলছে শীতকালে ইউরোপের আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বেয়ে নিচের দিকে নেমে যে শীতল এবং শুষ্ক বায়ু দক্ষিণ ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলছে বোরা। আর অন্যান্য স্থানীয় বায়ুর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে তোমার ওই যে বোরা এবং অন্যান্য স্থানীয় বায়ু যেগুলো পম্পেরো, হারমাট্টান, এরকম কতগুলো কিন্তু আছে। তাহলে দেখো এটা গেল তোমার স্থানীয় বায়ু শ্রেণীবিভাগ এবং কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় আমরা দিলাম। এরপরে দেখো অন্য একটা প্রকৃতির বায়ু, সেটা হচ্ছে জেট বায়ু। হ্যাঁ, তাহলে জেট বায়ু কোন জিনিসটাকে বলছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা আমি প্রথমেই যখন বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ পড়াই তখন বলেছিলাম যে এইগুলোর বাইরে একটা বায়ু আছে, সেটা হচ্ছে জেট বায়ু। তাহলে জেট বায়ু কোনটাকে বলছে দেখো, বলছে বায়ুমণ্ডলের টপোপজ অংশে এক প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এটিকে জেট বায়ু আখ্যা দেওয়া হয়েছে। জেট বায়ুর নামকরণ হলো কেন? তার কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু যুদ্ধ জেট বিমানের মাধ্যমে এই বায়ুর অস্তিত্ব জানা যায় বলে এটির নাম হচ্ছে তোমার জেট বায়ু। জেট বায়ুর তোমার শ্রেণীবিভাগ কী কী আছে দেখো, মেরু অঞ্চলে ঊর্ধ্বে জেট বায়ু হলো মেরু সীমান্ত জেট বায়ু, আর উপক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে উপক্রান্তীয় জেট বায়ু, আর ক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে হচ্ছে তোমার ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। এই তিনটে ভাগে তোমার কিন্তু জেট বায়ুকে তোমার ভাগ করা হয়। এরপর দেখো বলছে জিওস্ট্রফিক বায়ু কি। হ্যাঁ, জিওস্ট্রফিক বায়ু, জেট বায়ু কিন্তু হচ্ছে একটা জিওস্ট্রফিক বায়ু, বুঝতে পেরেছো? এবারে আমাদেরকে জানতে হবে যে জিওস্ট্রফিক বায়ু কোন জিনিসটাকে বলছে। তাহলে দেখো জিওস্ট্রফিক বায়ু হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে গড়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলা হয়। তাহলে দেখো আমাদের সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের যে বায়ু সেটা প্রবাহিত হয় না, এটা উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুসারে। কিন্তু যে বায়ুটাই ফেরেলের সূত্রকে অনুসরণ করছে না, উপরের দিকে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেটা প্রবাহিত হচ্ছে সেটিকেই বলছে তোমার জিওস্ট্রফিক বায়ু। দেখো এখানে কি বলছে, তারপরেই বলছে যে সাধারণত বায়ুচাপের ঢাল ও কোরিওলিস বলের মধ্যে নিখুঁত ভারসাম্য হলে জিওস্ট্রফিক বায়ু সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে জেট বায়ু হচ্ছে একটা জিওস্ট্রফিক বায়ু। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে অর্থাৎ ভূপৃষ্ঠের অনেক ওপরের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুর ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণজনিত বাধা পাওয়ার সম্ভাবনা থাকে না, তাই অবাধে দ্রুত গতিতে বইতে পারে। তাহলে এটাকে তোমার জিওস্ট্রফিক বায়ু। এবারে শেষ যেটা আছে সেটা হচ্ছে মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইটার উপরে বেস করে একটা ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিলে আরও ভালো করে বুঝতে পারবে। তবে আমি এখানে তোমার সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছি যে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্কটা কী। তাহলে এইটা বোঝার আগে দেখো আমাদেরকে জানতে হবে যে আমাদের কিন্তু দুটো ভাগে এটাকে ভাগ করতে হবে, একটা হচ্ছে গ্রীষ্মকাল, একটা হচ্ছে শীতকাল। তাহলে গ্রীষ্মকাল যেটা আছে সেটা তোমার 21শে মার্চ থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত হচ্ছে তোমার বর্ষাকাল। আর অক্টোবর নভেম্বর হচ্ছে শরৎকাল, আর ডিসেম্বর থেকে তোমার হচ্ছে শীতকাল। আমাদের এই চারটে ঋতুর মধ্যে তোমার গ্রীষ্মকাল কোন কোন মাস? মার্চ থেকে মে, আর বর্ষা হচ্ছে তোমার জুন থেকে সেপ্টেম্বর, এই 4 মাস হচ্ছে তোমার বর্ষাকাল, আর শরৎকাল হচ্ছে তোমার অক্টোবর থেকে নভেম্বর, এই 2 মাস, আর শীতকাল হচ্ছে তোমার ডিসেম্বর থেকে তোমার ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এটা হচ্ছে তোমার শীতকাল। তাহলে এই 4টে ঋতু সম্পর্কে আমরা জানতে পারলাম। এবারে দেখো আমরা প্রথমে বলছি যে গ্রীষ্মকালে কিভাবে হয়। দেখো বলছে জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, একমাত্র ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তাহলে জেট বায়ু কি হচ্ছে তোমার পশ্চিম থেকে পূর্বেই প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। কিন্তু বলছে একমাত্র একটাই বায়ু আছে ক্রান্তীয় পূর্বালি জেট, যেটা কিন্তু কি হচ্ছে তোমার পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে তোমার ভারতের মানচিত্র, এবং ভারতের মানচিত্রে দেখো উত্তর পূর্ব দিকে আছে তিব্বত মালভূমি, যেটা চীনের অন্তর্গত। তাহলে সেই জায়গাতে থাকছে। এবার কি হচ্ছে, তো আমরা যখন গ্রীষ্মকাল থাকছে আমাদের ভারতে, তখন কি হচ্ছে, অর্থাৎ উত্তরায়ণ 21শে মার্চের পর যখন উত্তরায়ণ চলছে, তখন কি হচ্ছে এই তিব্বতের মালভূমিটা কিন্তু সূর্য তাপ গ্রহণ করে অত্যধিক উত্তপ্ত হচ্ছে।
বুঝতে পেরেছো? দেখো 21শে মার্চ, এই জিনিসটা বোঝো, 21শে মার্চ সূর্যের উত্তরায়ণের সাথে সাথে তিব্বতের মালভূমির উত্তাপ বাড়ে এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট উত্তরে সরে যায়। তাহলে যে পশ্চিমা জেটটা তোমার আছে, যেটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, সেটা কি হচ্ছে 23শে মার্চের পর থেকে উত্তরায়ণের সঙ্গে সঙ্গে তিব্বতের মালভূমি যেহেতু উষ্ণ হচ্ছে, তাই কি হচ্ছে ওই বায়ুটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে যখনই উঠে যাচ্ছে তখন কি হচ্ছে পূর্বালি জেট বায়ু কিন্তু সেই জায়গাটা এসে দখল করছে, উত্তরে সরতে যায়। পশ্চিম জেট সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু প্রবেশ করে, অর্থাৎ এই বায়ুটা কিন্তু এখানে প্রবেশ করছে। পূর্বালি জেট আবার সঙ্গে সঙ্গে ভারতের মধ্যভাগে একটি নিম্নচাপের সৃষ্টি করে। তাহলে যখনই তোমার এই বায়ুটা ঢুকে গেল তখন কি করছে ভারতের মধ্যভাগে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি করছে, ভারতের মধ্যভাগ এবং তিব্বত মালভূমি অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি করছে। তাহলে এইখানে যখন নিম্নচাপের সৃষ্টি করছে তখন এই জায়গাতে কি হচ্ছে, অর্থাৎ সাগরে কি হচ্ছে, ভারত মহাসাগর বা আরব সাগরে কি হচ্ছে, ওখানে কিন্তু উচ্চচাপ বিরাজ করছে। পশ্চিম জেট সরে যাওয়ার জায়গাটা খালি থাকে বলে পূর্বালি জেটের আগমন ঘটে। তিব্বত মালভূমি ও ভারতে নিম্নচাপ এবং ভারত মহাসাগরে উপক্রান্তীয় পশ্চিমা জেটের জন্য উচ্চচাপ বিরাজ করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে কিন্তু তোমার প্রবেশ করলো। এটাই হচ্ছে তোমার মৌসুমী বায়ু, বুঝতে পারছো, বা বাস্ট অফ মনসুন প্রবেশ করে। তখন ভারতের মৌসুমী বিস্ফোরণ সৃষ্টি হয়। ক্রান্তীয় পূর্বালি জেট যে বছর যত বেশি শক্তিশালী হয় সেই বছর নিম্নচাপ তত গভীরভাবে শক্তিশালী হবে। এবার শীতকালের সম্পর্ক, শীতকাল কি হলো বলছে জুন জুলাই এ ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করেছে কিন্তু সারা বছর প্রবাহিত হতে পারে না। তাহলে পূর্বালি জেট বায়ু কিন্তু সারা বছর প্রবাহিত হতে পারছে না। যখনই তোমার আবার সূর্যের দক্ষিণায়ন শুরু হচ্ছে তখনই কিন্তু কী হচ্ছে সূর্য তাপটা কিন্তু তোমার দক্ষিণ দিকে চলে আসছে এবং তিব্বত মালভূমি এবং তার সারাউন্ডিং অংশ যেখানে তোমার নিম্নচাপ বিরাজ করছিল সেটা কিন্তু আবার আস্তে আস্তে উচ্চচাপ বিরাজ করবে। তাহলে কী আছে 23শে সেপ্টেম্বর সূর্য এরপর দক্ষিণায়নে শুরু হলে পশ্চিম জেট আবার দক্ষিণে এসে তিব্বত মালভূমির দিকে বিরাজ করে এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরে নিম্নচাপ হতে শুরু করে। এবং শীতকালে বলছে শীতকালের সম্পর্ক কি, সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে কি হচ্ছে তিব্বত এবং ভারতের নিম্নচাপ কেটে গেল। তাহলে যখনই তোমার দক্ষিণায়ন শুরু হলো তখন কি হচ্ছে তিব্বত অঞ্চলে যেহেতু তোমার আগে তোমার উচ্চচাপ ছিল সে আবার সেখানে নিম্নচাপ কেটে উচ্চচাপ আসতে শুরু করলো। পশ্চিমা জেট আবার দক্ষিণ তিব্বত মালভূমির দিকে সরে আসছে, সেই সরে আসতে শুরু করে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটিয়েছিল তা ফিরে আসতে শুরু করলো। তাহলে দেখা যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা তোমার ভারতে ঢুকে বৃষ্টিপাত ঘটলো সেটা কিন্তু আবার সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে আবার কিন্তু এই সাগরের দিকে আসতে শুরু করলো। যখন যাচ্ছিল তখন জলভাগের ওপর দিয়ে যাওয়ায় জলীয় বাষ্প ছিল বলে বৃষ্টিপাত হয়েছিল, তবে ফেরার সময় জলভাগ না থাকায় উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফিরে আসে। হিমালয়ে ধাক্কা লেগে ফেরার পথে বায়ু শুষ্ক এবং শীতল হয়ে প্রবাহিত হয়। তাহলে দেখো যখনই বায়ু উপরের দিকে যায় তখন কি হয় শীতল হয়ে যায়। তাহলে যখন তোমার উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ঘুরে আসছে তখন কি হচ্ছে ঠান্ডা হয়ে ফিরছে। এবার দেখো পূর্বালি জেট সরে গেল, পশ্চিম জেট দক্ষিণ দিকে সরে এলো, তখন ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিম জেট দ্বারা একটি আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতের পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে ও ভারতে বৃষ্টিপাত ঘটায়। কখন ঘটায়? যখন শীতকাল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে সরে আসে, সেই শূন্যস্থান পূরণের জন্য ওই ভূমধ্যসাগরীয় পশ্চিম বায়ু ভারতের পশ্চিম দিক থেকে ভারতে ঢোকে, যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। তাহলে দেখো যখনই তোমার এই বায়ুটা তোমার দক্ষিণ দিকে চলে আসছে তখন কি হচ্ছে এই জায়গাতে যে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে সেখানে এই পশ্চিমা জেটের দ্বারা কি হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে একটা বায়ু কিন্তু শীতকালে ভারতের দিকে প্রবেশ করছে, ভারতের পশ্চিম দিক থেকে, যেটাকে বলছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা শীতকালে হয়ে থাকে। যে পশ্চিমী ঝঞ্ঝা ভারতের শীতকালে বৃষ্টিপাত ঘটায় সেই উত্তর পূর্ব শীতল শুষ্ক বায়ু দক্ষিণে গেল, সেই ভারত মহাসাগরের নিম্নচাপ আবার আস্তে আস্তে উচ্চচাপে পরিণত হলো। তাহলে এটা কি হলো আবার আস্তে আস্তে উচ্চচাপে পরিণত হলো। সুতরাং মৌসুমী বায়ুর দুটি অবস্থা, গ্রীষ্মকাল বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শরৎকাল বা শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এর জন্য দায়ীকে 1 নম্বর হচ্ছে তিব্বত মালভূমি, 2 নম্বর হচ্ছে পশ্চিমী জেট এবং 3 নম্বর হচ্ছে পূর্বালি জেট। এই তিনটি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আরও একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। অর্থাৎ এই কটা জিনিস জানলে কিন্তু তোমরা এই সম্পর্কটা বুঝতে পারবে। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।